নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গোপালগঞ্জ এখন বাংলাদেশের একটাই নাম। সমস্ত সোশ্যাল মিডিয়া বলুন, নিউজ চ্যানেল বলুন, সারা বিশ্বে বাংলাদেশের কোনো একটা নাম যদি সবচাইতে পপুলার হয়ে থাকে, সেটা এখন ঢাকা বা অন্যান্য জায়গা নয়, সেটা কিন্তু এখন হচ্ছে গোপালগঞ্জ। কারণটা কি জানেন তো? কারণ হচ্ছে 1971-এ যেভাবে নির্মম অত্যাচার ওই পাকিস্তানের রাজাকাররা করেছিল, এক্স্যাক্টলি এখন বর্তমানে ইউনূস সরকারের যে সেনাবাহিনী রয়েছে এবং ওয়াকারুজ্জামানের যে সেনাবাহিনী রয়েছে, তারা এখন অত্যাচার করছে এই গোপালগঞ্জের সাধারণ মানুষদের ওপর। আমি সেখানে যে কোন পার্টি তারা কি আমি সেটা বলবো না, কিন্তু এই যে মানসিক অত্যাচার যেভাবে চলছে তাদের ওপর, সেগুলো দেখে কিন্তু মানে চোখে জল তো আটকে রাখা যাচ্ছেই না, প্লাস ধৈর্য ধরেও থাকা যাচ্ছে না। আপনারা দেখেছেন হাজারো ভিডিও এরকম রয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই। আওয়ামী লীগের পেজ যদি আপনারা ওপেন করেন, বিশেষ করে আওয়ামী লীগের পেজে এগুলো বেশি পোস্ট করা হচ্ছে, তাহলে দেখবেন যে তারা বলছে যে কি চলছে এখন গোপালগঞ্জে, এই যে জেনোসাইড বলছে এটাকে, গণহত্যা, জেনোসাইড। কেন বলা হচ্ছে জেনোসাইড? কি হয়েছিল এক্স্যাক্টলি গোপালগঞ্জে? এটা দেখুন, জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকার কাদের মদদে রয়েছে। বর্তমান সরকার রয়েছে জামাতের মদদে, আর এই জামাতের একটা শাখা বলা যেতে পারে, সেটা হচ্ছে এনসিপি। এই যে সমন্বয়করা যে পার্টি তৈরি করেছে এনসিপি, সেই সমন্বয়কদের এই পার্টিটাই এখন কিন্তু বাংলাদেশে পুরো নষ্টের গোড়া। এদেরকে মদত দিচ্ছে কে? সম্পূর্ণ সরকার মদত দিচ্ছে। এখন বর্তমানে সরকারে যারা রয়েছে তারা মদত দিচ্ছে। আমরা দেখছিলাম যে সিসিটিভি ক্যামেরার যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু চারিদিকে চেক করা হচ্ছে যে কোথায় কি ঘটছে না ঘটছে। কে করছে সেটা? ওই সমন্বয়কদেরই একজন, তাদের বড় ভাই। আজকে দেখুন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি কারণে যে তিনি নোবেল পেয়েছিলেন সেটা আমরা সকলেই জানি, কিন্তু তার এই নোবেলটা বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি হয়েছে, তাতে যে নোবেল তার ত্যাগ করা উচিত বা তার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত এই পদবিটা, সেটা কিন্তু কোনো সন্দেহই রাখে না, অবশ্যই কেড়ে নেওয়া উচিত। আমরা ধানমন্ডি 32 নাম্বার দেখলাম, তখন মেনে নিয়েছি, কারণ সারা বিশ্ব মেনে নিয়েছে, কারণ সেই সময় একটা উত্তাল পরিস্থিতি ছিল বাংলাদেশে। জুলাইয়ের বিপ্লবের পর 5ই আগস্ট সবেমাত্র শেখ হাসিনা দেশ ছেড়ে বাইরে গিয়েছে, ভারতে পালিয়ে এসেছে। তো সেই সময় একটা উত্তেজনা ছিলই। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস 7 মাসের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে, সেটা আমরা মোটামুটি ধারণা করে রেখেছিলাম। কিন্তু এখন বর্তমানে গোপালগঞ্জে গিয়ে যেভাবে এনসিপির এই ক্যাডাররা, জামাতের যে ক্যাডাররা, এরা গিয়ে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাতে গোপালগঞ্জের মানুষ, সাধারণ মানুষ কিন্তু সহ্য করে থাকতে পারেনি। একটা সাধারণ জিনিস বুঝবেন, আজ আপনার পাড়াতে যদি একটা কোনো ভালো একজন ব্যক্তি থাকে, যাকে আপনারা খুব শ্রদ্ধা করেন, স্নেহ করেন, ভালোবাসেন, যাকে সম্মান করেন, তো সেই ব্যক্তিটাকে যদি বিদেশি কোনো একজন এসে আপনার পাড়াতে বসেই যদি তার নামে দুর্নাম করে, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? আমার তো মনে হয় না যে এরকম কোনো একজন মানুষও আছে যে এটা মেনে নেবে। তো এক্স্যাক্টলি সেটাই হয়েছে। গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর নামে যদি খারাপ কথা বলা হয়, বঙ্গবন্ধুকে যদি উচ্ছেদ করে দেওয়ার কথা বলা হয়, বঙ্গবন্ধুর যে বা সমাধি রয়েছে, সেই সমাধিকে যদি ভেঙে ফেলার কথা বলা হয়, তাহলে নিশ্চয়ই ওখানকার সাধারণ মানুষ চুপ করে থাকবে না। আর এরা গিয়েছিল কি করতে? যে গোপালগঞ্জকে স্বাধীন করতে গিয়েছিল। আপনি অনেক সাধারণ মানুষের ভিডিও পাবেন, শুনুন এই ভিডিওটা কি বলছে এই মহিলা। সেখানে কারা ছিল? আওয়ামী লীগের। এখানে ছিল আমাদের দেশে, আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে। কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে? আমরা কি পূর্ব পাকিস্তানের লোক? আপনারা মাইক্রোফোন আমাদের কাছে ধরার দরকার নাই। তো শুনলেন তো, গোপালগঞ্জ কি স্বাধীন নেই? এটা কি পূর্ব পাকিস্তান বা পাকিস্তান সেই সময়কার, যে এখন তাকে আবার নতুন করে স্বাধীন করতে হবে? তারা কি বাংলাদেশের বাসিন্দা না? এই যে একটা মুখের কথা, এইসব কারা বলছে? এরা কোনো আওয়ামী লীগের কোনো ক্যাডার বলছে বা আওয়ামী লীগের কোনো একজন নেতা বলছে না। এটা বলছে সাধারণ মানুষ, কোলে তার বাচ্চা। দেখুন তো, মনে হয় যে এরা লাঠি নিয়ে মারতে এসেছিল ওই এনসিবির ক্যাডারদেরকে। ওদের এনসিবির যারা রয়েছে তাদেরকে দেখেই তো মনে হয় যে ওরা এক একটা গুন্ডা, এক একটা সন্ত্রাসী, এক একটা জঙ্গি। আর দেখুন কতটা নির্মম হতে পারে যে একজন ব্যক্তিকে ধরা হয়েছে, তাকে মারধর তো করা হয়েছে ঠিকই, তার উপরে তাকে কিভাবে
দেখুন গুলি মারার পরেও তাকে ছাড়া হচ্ছে না, সে মারা গিয়েছে তবুও তার মুখের ওপর তার বুকের ওপর ওই সেনাবাহিনীর বোর্ড দিয়ে আঘাত করা হচ্ছে। আর এই সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইনি ফোন করেছিলেন আমাদের ভারতের সেনাপ্রধানের কাছে, উপেন্দ্র ত্রিবেদী। আমাদের ভারতের সেনাপ্রধান এটা দিয়ে তাকে কোনো রকম সম্বোধনা জানানি, এটা দিয়েও পৌঁছেনি, তাকে মানে থু করে ফেলে দিয়েছে, ভাই তুই নেক্সট টাইম আর ফোনই করবি না আমাকে। আমাদের যে অপারেটর রয়েছে তাকে বলা হয়েছে যে নেক্সট টাইম এইখান থেকে কোনো কল আসলে তাকে ব্লক করে দেওয়া হবে। তারপর কিভাবে কল করে, অজিত ডোভালের কাছে কথা বলে, আর অনেক কিছু হয় এরকম শোনা যাচ্ছে। তারা এখন ভারতের কাছে বলছে যে আমরা আপডেট করছি কি ঘটছে না ঘটছে। আপডেট করার কোনো দরকার নেই, এতদিন সেনাবাহিনী চুপ করেছিল, এতদিন কিচ্ছু করেনি। যে সেনাবাহিনী ছাত্রদের উপর কোনো রকম আঘাত করবে না বলে তারা চুপ করেছিল, আজকের ডেটে সেই সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর কিভাবে, যে মানুষগুলো মারা গিয়েছে, যে মানুষগুলোর উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে, সেই মানুষগুলো কি দোষ করেছিল? হ্যাঁ, হতে পারে যে সেই সময় রাগের বশে তাদের যে পুলিশের গাড়ি সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেটাই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি তার জীবন নিয়ে নিতে হবে? তাহলে এখন এই যে জীবনগুলো গেল, এই জীবনগুলোর দায় দায়িত্ব বা এই হত্যাকাণ্ডের, এই জেনোসাইডের বিচার কে করবে আর কাকে জেলে পড়তে হবে? তবে একদিন না একদিন এর বিচার হবে। আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস বলুন, সার্জিস আলম বলুন, আর এই হাসনাত আবদুল্লাহ বলুন, আর এই নাহিদ ইসলাম বলুন, যে বলুন না কেন, সব কটাকে কিন্তু এক খাঁচায় পুড়ে রাখা হবে। দেখেছেন তো কিভাবে পোল্ট্রি মুরগিগুলোকে কিভাবে রাখা হয়, এক্স্যাক্টলি ওই রকম ভাবে রাখা হবে, ছাল ছাড়িয়ে ফেলা হবে একেবারে। বোঝা যাচ্ছে এটা বাংলাদেশে আগামী দিনে এটা হতে চলেছে। আর এই বাংলাদেশকে উত্তেজনামূলক করার জন্য, মানে উত্তেজিত করার জন্য, যে আগামী দিনে দেখুন এখন তো বাংলাদেশ একটা থমথমে হয়ে গিয়েছিল, বেশ শান্তশিষ্ট হয়ে গিয়েছিল, এক্স্যাক্টলি এই টাইমেই এই পরিস্থিতি কেন করতে হচ্ছে? কারণ নেক্সট যে জুলাই আগস্টের মধ্যে একটা ইলেকশনের ঘোষণা দিয়েছে এই যে প্রধান উপদেষ্টা, সেটা দেখছি আমি ফেসে গিয়েছি, কারণ সমগ্র ওয়ার্ল্ডে এই নিউজটা প্রচার হয়ে গেছে যে জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে। তাহলে এখন সেই ইলেকশনকে বন্ধ করার জন্য কোনো না কোনো একটা তো উত্তেজনামূলক কাজ করতে হবে। সেটা করালো এই এনসিপির ক্যাডারকে দিয়ে, মানে এক কথায় জামাতের তালুয়া চাটা যে সমস্ত চোর ডাকাত রয়েছে তাদেরকে দিয়ে। এরা নাকি ছাত্র, এদের কথাবার্তা শুনলে মনে বলে যে এরা ছাত্র। আজকে বাংলাদেশের এই পরিস্থিতির মূলেই রয়েছে এই ছাত্রগুলো। দেখুন, যে বাংলাদেশ নিঃসন্দেহে খুব একটা ভালো পথে চলছিল, হ্যাঁ মেনে নিতে পারি যে শেখ হাসিনা কিছু কিছু ভুল অবশ্যই করেছে, তার জন্য তার শাস্তি পাওয়া অবশ্যই দরকার, তাকে ঠিক আছে বিতাড়িত করা হয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশালভাবে অবদান রেখেছে। মানে এরা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতোই না। প্রথম কথা এটাই যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বেশ কতগুলো আরো যারা মানুষ রয়েছে, তারা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে সেই মানুষগুলোর উপর এত ক্ষোভ কেন? তাহলে এরা কারা? এক্স্যাক্টলি এরা কারা? এখনো কি বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা বুঝে উঠতে পারছে না যে এরা কারা? এখনো তারা চুপ করে রয়েছে। এই যে গোপালগঞ্জের যে ঘটনাগুলো, এই ঘটনাটা কিন্তু আগামী দিনে সমগ্র বাংলাদেশে ঘটতে চলেছে। এদের কথা শুনে যদি না থাকা হয় তাহলে এক্স্যাক্টলি নেক্সট ডে গিয়ে এইরকম ঘটনা সেই জায়গায় ঘটবে। যে জায়গায়, যে এলাকার মানুষ এদের কথা শুনবে না, তাদেরকে এইরকম পরিস্থিতি পড়বে। এটা কিন্তু বাস্তব, এটা আগামী দিনে হতে চলেছে। তাই বাংলাদেশের কেউ যদি ভেবে থাকে যে আমরা শুধুমাত্র ভারতকে দোষারোপ করে চুপ থাকবো, তাহলে কিন্তু সেটা ভুল ভাবছে তারা। আর এই যে বাংলাদেশের মিডিয়া এখন সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশের মিডিয়া কোনো একটা নিউজ দেখে না, তারা চুপ করে নিউজ প্রডিউস করে। দেখেন তো ক্যামেরা ধরে আছে, কোনো কথা বলছে না। তারা কথা বললেও তাদের কথাগুলো কিন্তু একদম সাইলেন্ট মুডে, আপনারা শুনতেই পাবেন না। সাইলেন্ট পিকচার দেখেছেন তো, ঠিক সেই রকম। আজকে যে মানুষের কতগুলো রূপ হয় এটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে। একদিন এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরাই একদিন এই তালুয়া চেটেছে আওয়ামী লীগের, পেছন চেটে বেরিয়েছে, এক হাত জিভ বের করে চেটে বেরিয়েছে। তর্ক বিতর্ক সভাতে সে মানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে কত রকম কথা আজকের ডেটে তারাই কাটতে আসছে, তারা মারতে আসছে, তারা গুলি করতে আসছে, তারা খেতে আসছে। আবার এরাই নাকি উল্টিয়ে কথা বলছে যে পুলিশ আওয়ামী লীগের যে সমস্ত ক্যাডার রয়েছে, আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসী রয়েছে, তাদেরকে নাকি সাহায্য করেছে। পুলিশ তাদেরকে সাহায্য করলো, তাহলে মূল্যটাকে? এই যে মারা গেল এগুলো কারা? এই যে কান্নাকাটি করছে যে মানুষগুলো, এগুলো কারা? পুলিশ 200 লোককে সুরক্ষা দেওয়ার জন্য সমগ্র গোপালগঞ্জের মানুষকে বিপদের মুখে ঠেলে দিল। যদি লং মার্চ করতেই হয়,
তাহলে এক্স্যাক্টলি গোপালগঞ্জে গিয়েই কেন? গোপালগঞ্জ হচ্ছে শেখ মুজিবুর রহমানের একটা ভিত বলা যেতে পারে, একটা স্তম্ভ। ওই জায়গা থেকে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু তৈরি হয়েছে বলা যেতে পারে। আর সেই গোপালগঞ্জে এরা নিশানা করেছে এই আজকের দিনটা তৈরি করার জন্য। এটা কিন্তু খুব ভালো হচ্ছে না, এটা কিন্তু ভালো কোনো মতেই হবে না বাংলাদেশিদের জন্য। এই যে 20 তারিখে আগামী দিন কিন্তু এই গোপালগঞ্জ থেকে বা সমগ্র বাংলাদেশে কিন্তু হরতাল করবে। কি কারণে? এই যে জনহত্যা বা এই গণহত্যা বা এই জেনোসাইডের প্রতিবাদে কিন্তু হরতাল করবে আওয়ামী লীগের যত কর্মকর্তা রয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, যে শ্রমিক লীগ রয়েছে এবং আরও ওদের যে সমস্ত শাখাগুলো রয়েছে সমস্ত শাখা মিলে কিন্তু হরতাল করবে। আর এই হরতাল ভয়ানক হতে চলেছে। আগামী দিনে আমরা সেটার দিকেই নজর রাখবো যে এই হরতাল কোথায় গিয়ে পৌঁছাবে। এখানে কি এনসিপির ক্যাডাররা জলে পড়বে নাকি কারা বলবে? যদিও শোনা যাচ্ছে যে এটা শান্তিপূর্ণভাবে হবে, তবে কিন্তু মনে বলছে না যে ইউনুস এইগুলোকে শান্তিপূর্ণ হতে দেবে। কোনো না কোনো একটা গলদ করিয়েই দেবে এর মধ্যে, আর সেখানে ঝামেলা সৃষ্টি হবেই হবে 100%। আগামী দিনে এই আমরা খবরে নজর রাখবো। অবশ্যই আমরা অন্য দেশের বাসিন্দা হলে কি হবে, কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এটা আমরা কিন্তু কোনোদিনই এইরকম ভাবে আশা করিনি। জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে। আবার কেন সেই জিনিসটাকে ঘুরিয়ে নিয়ে আসা? আবার কেন উগ্র? তোমরা যদি বাংলাদেশের শান্তি চাও, বাংলাদেশকে যদি ভালো পথে নিয়ে যেতে চাও, তাহলে এই জায়গাটায় কোনো সময়ই তোমরা ফিরে আসবে না। তাই এই যে জঙ্গি বাহিনী, আতঙ্কবাদী বাহিনী বা এই যে জামাতের বাহিনী যারা রয়েছে তারা চায় বাংলাদেশ অশান্ত থাকুক। তবেই তারা নিজেদের যে মবটা, নিজেদের যে আইডিওলজি সেটা তারা তৈরি করতে পারবে। যাই বন্ধুরা, প্রতিবেদনগুলো দেখুন, তারপর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন, আমার 70% এমন দর্শক রয়েছেন যারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দেখুন, সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের একটু মোটিভেশন আসে। যে আপনি সাবস্ক্রাইব করলেন, আমার ভিডিওটি লাইক করলেন, তাতে আমার মোটিভেশন আসবে, আমি নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও বানাবো। আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।